তো নমস্কার, আমি অয়ন। বর্তমানে আইআইটি মাদ্রাজে রয়েছি এবং এখান থেকে এমএসসি করছি কেমিস্ট্রির ওপর। তো আজকে আমি একটা সাবজেক্ট ধরেছি, সেটা হচ্ছে ক্লাস 10-এর জৈব রসায়ন, এবং এটাই আমার ইউটিউবে প্রথম ভিডিও। তো তোরা আশা করি সাপোর্টিভ থাকবি। এবং প্রথমেই তোদের ঘোড়াদৌড় স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অনেক আশীর্বাদ করি যেন তোরাও এগিয়ে যা, বড় বড় জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারিস। এবং আমার পক্ষ থেকে আমি বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম যে আমি সেখানে গিয়ে আমি চেষ্টা করব, আমি আমার সাধ্য মতো। হয়তো একটু দেরি হয়ে গেছে, আমারও পরীক্ষা ছিল, তার জন্য হয়ে ওঠেনি। তো আমি আমার সাধ্য মতো কথা রেখেছি। তো তার জন্য তোরা আমি নিজের চয়েস করেছি একটা সাবজেক্ট, সেটা হচ্ছে জৈব রসায়ন। তো জৈব রসায়ন চ্যাপ্টারটা ক্লাস 10-এর চ্যাপ্টার, অর্থাৎ মাধ্যমিকের চ্যাপ্টার। এবং মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাসটা দেখবি তাদেরকে বলে রাখছি, আর বেশি দিন নেই ভাই, আর কিছুদিন পরে টেস্ট, তারপরে মাধ্যমিক। তোদের জীবনে সব থেকে বড় পরীক্ষা তোরা দিতে চলেছিস। তো তাই বলবো, এবার একটু সিরিয়াস হয়ে যায়, ঠিক আছে? এবার একটু সিরিয়াস হয়ে যায়, সিরিয়াসলিভাবে 6 মাস আশেপাশে পড়াশোনা কর, তারপর আরও ভালো বেটার জায়গায় যেতে পারবি। সেখান থেকে ভালো পড়াশোনা করলে আরও ভালো জায়গায় যেতে পারবি। এরকম করে নিজের কেরিয়ারটা নিজেই গড়তে পারবি। তাই বলছি যে এবারে একটু সিরিয়াসের দিকে হওয়ার চেষ্টা কর। কারণ 6 মাস মানছে অনেকটা টাইম, কিন্তু যদি কষ্ট করিস এই 6 মাসে আকাশেও ছুঁতে পারবি, আর নাহলে মাটির নিচেও রয়ে যেতে পারিস। তাই জন্য বলছি যে পড়াশোনা কর, ঠিক আছে? পড়াশোনা এবারে একটু একটু করে বাড়া। 1 ঘন্টা পড়তিস, এখন 1.5 ঘন্টা পর। ধীরে ধীরে নিজের যেটা ক্ষমতা সেটাকে একটু একটু করে পুশ আপ কর। আর আজকের যে ক্লাসটা বলছিলাম, ক্লাসটা হচ্ছে জৈব রসায়নের উপর। অর্থাৎ যারা 9-8-এর দেখছিস তাদের ক্লাস 9, তবুও তোরা দেখতে পারিস, ঠিক আছে? যে চ্যাপ্টারটা নিয়ে পড়াবো সেই চ্যাপ্টারটা একটু এবার ব্রিফ ধারণা দিচ্ছি, তারপর মেন টপিকে আসবো, ঠিক আছে? তো চ্যাপ্টারটার নাম হচ্ছে জৈব রসায়ন। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? এই চ্যাপ্টারটা ক্লাস 10-এ তোদের প্রথম সূচনা হচ্ছে চ্যাপ্টারটার প্রতি, ঠিক আছে? চ্যাপ্টারটার বাংলা নাম হচ্ছে জৈব রসায়ন, ইংরেজিতে নাম হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। এবার অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন এমন একটা চ্যাপ্টার যে তোদেরকে এরপরে কেউ যদি সায়েন্স নিয়ে পড়িস, অর্থাৎ সায়েন্স নিয়ে কেউ যদি এগোস, ঠিক আছে, 11-12 গ্র্যাজুয়েশন যেখানেই যা, এই জিনিসগুলো খুব তোদের জ্বালাবে। যদি এখন থেকেই একটু আধটু ইন্টারেস্ট তৈরি করতে পারিস, তো তাহলে জীবনে উন্নতি হবে এবং পরে যে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো শুরু করছে তোদের অর্থাৎ মাধ্যমিকের সর্বশেষ চ্যাপ্টারের নাম জৈব রসায়ন, ঠিক আছে? এবার জৈব রসায়ন চ্যাপ্টারের নাম বুঝতে পারলি। এবার আর একটা জিনিস বলবো ভাই, তোরা প্লিজ জোরাত করে হাতের কাছে একটা খাতা নিয়ে রাখ, ঠিক আছে? একটা খাতা রাখ, খাতায় সেটা টোকার চেষ্টা কর। বেশি কিছু লিখবো না, কিন্তু যেটাই করি বা বলি সেটা একটু নোট ডাউন করে নিন, বেশি কিছু করতে হবে না। আর বই একটু ফলো কর, নোটস ঠিক আছে, আর বইটা একটু ফলো করার দরকার আছে, ঠিক আছে? তো যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হলো জৈব রসায়ন। হাতের কাছে খাতাটা রাখিস, ঠিক আছে? না হলে হবে না। তো শুরু হচ্ছে জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি। বা জৈব রসায়নের নাম কেন জৈব হয়েছে? জৈব মানে বুঝতে পারছি যে জীবজ জিনিস, ঠিক আছে? জৈব মানে হচ্ছে জীবজ জিনিস, মানে জীবে পাওয়া যায়, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে। উদ্ভিদ হতে একটা জীব। তো তাহলে জৈব মানে জীবজ জিনিস পাওয়া যায়, আর রসায়ন মানে বুঝতে পারছিস কেমিস্ট্রি। তো জৈব রসায়ন কোন কোন জিনিসগুলোকে জৈব রসায়ন বলবো? যেখানে হচ্ছে কার্বন বর্তমান, ঠিক আছে? মানে যে কোনো জিনিসে যদি, কোনো জীবজ জিনিসে যদি কার্বন থাকে তাহলে সেটাকে জৈব রসায়ন বলে, ঠিক আছে? এবং কার্বন যৌগ মানে জৈব যৌগ, ঠিক আছে? তাহলে জৈব রসায়ন মানে কি? যেখানে কার্বন বর্তমান প্রথম, তাহলে কি পয়েন্ট? জৈব রসায়ন কাকে বলে? যেখানে কার্বন বর্তমান, ঠিক আছে? তাহলে কার্বন বর্তমান থাকলে তাকে জৈব রসায়ন বলছে। এবারে ঠিক আছে, যে বললাম যে জীবজ বস্তু মানে সেখানে কার্বন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সেটা প্রথম কে আবিষ্কার করে? 1815 সালে বার্জেলিয়াস জৈব যৌগের উৎস সম্পর্কিত প্রাণশক্তির তত্ত্ব প্রবর্তন করেন। তাহলে 1815 সাল, ভাবতে পারছিস, আজ থেকে 200 বছর আগে প্রথম বার্জেলিয়াস
ঠিক আছে, প্রথম যৌগ যৌগের উৎস সম্পর্কিত প্রাণশক্তির তত্ত্ব, মানে মানুষের শরীর বা জীবের শরীরে যে কার্বন পাওয়া যায় সেটা প্রথম বলেন কে, বার্জেলিয়াস। কত সালে? 1815 সালে। ঠিক আছে, তার আগে 1784 খ্রিস্টাব্দে 1784 খ্রিস্টাব্দে ল্যাভয়েসিয়ে প্রমাণ করেন যে জৈব যৌগের মূল উপাদান হলো কার্বন। তাহলে বললাম যে প্রথম ল্যাভয়েসিয়ে প্রমাণ করে যে জৈব যৌগে, যে বললাম যে জৈব যৌগ মানে হচ্ছে সেখানে কার্বন পেয়েছেন, সেটা কে প্রথম প্রবর্তন মানে বলেন, সেটা হচ্ছে ল্যাভয়েসিয়ে। ঠিক আছে, এরপরে ভোলার প্রথম অ্যামোনিয়াম সালফেট থেকে ইউরিয়া উৎপন্ন করে। ঠিক আছে, অ্যামোনিয়াম সালফেটের সংকেত হচ্ছে NH4 2SO4। অ্যামোনিয়াম সালফেটের সংকেত হচ্ছে NH4SO2 না, ভুল বললাম, NH4 2SO4। ঠিক আছে, NH4 তার হোল 2, তারপরে SO4। ঠিক আছে, কার্বন বর্তমান মনে রাখ, তাহলে NH4 2SO4। ঠিক আছে, এটা কার সংকেত? অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম মানে NH4, সালফেট মানে SO4 গ্রুপ। ঠিক আছে, তাহলে এখান থেকে কি জিনিস বলো, 1815 সালে বার্জেলিয়াস প্রথম হচ্ছে প্রবর্তন করেন যে কার্বন বা হচ্ছে জৈব যৌগ প্রাণশক্তি প্রবর্তন করে। ঠিক আছে, 1784 সালে ল্যাভয়েসিয়ে প্রথম প্রমাণ করেন যে জৈব যৌগের মধ্যে কার্বন বর্তমান। তারপরে ভোলার কি উৎপন্ন মানে কি বলেন, ভোলার বলেন যে অ্যামোনিয়াম সালফেট থেকে ইউরিয়া উৎপন্ন হয়। এবার ইউরিয়া মানে যেগুলো আমরা সেই জমিতে দেওয়া হয় জানিস, যে গাছপালা বড় করার জন্য ইউরিয়া দেওয়া হয়, প্রথম ইউরিয়া কি আবিষ্কার করেন? ভোলার। তাহলে প্রথম ইউরিয়া কি আবিষ্কার করেন? ভোলার। তার সংকেত কি? NH2CONH2। সংকেত কি? NH2। ঠিক আছে, CO আবার NH2। ঠিক আছে, NH2CONH2। তাহলে তিনখানা প্রশ্ন। ঠিক আছে, বার্জেলিয়াস, ল্যাভয়েসিয়ে আর হচ্ছে তারপরে ভোলার কি করেন? প্রথম ইউরিয়া আবিষ্কার করেন। এবারে তারপরে কি হলো? কোলবে কি আবিষ্কার করেন? অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করেন। তাহলে প্রথম অ্যাসিটিক অ্যাসিডকে উৎপন্ন করেন কোলবে। ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন এবং বিভিন্ন রকম জিনিস হাইড্রোকার্বন দিয়ে তিনি প্রথম আবিষ্কার করেন অ্যাসিটিক অ্যাসিড। এরপরে মানে পড়বি এর স্ট্রাকচার হচ্ছে, সংকেত হচ্ছে CH3, মনে রাখতে হবে, বুঝলি? CH3COOH। তাহলে অ্যাসিটিক অ্যাসিড সংকেত হচ্ছে CH3COOH। ঠিক আছে, তাহলে কোলবে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এবারে তারপরে হচ্ছে বার্থেলেট। সে কি কাজ করলো? বার্থেলেট করলো কি? মিথেন প্রস্তুত করেন প্রথম তাহলে মিথেন আবিষ্কার করে বার্থেলেট। মিথেনের সঙ্গে কি এরপরে আছে আর কি। ঠিক আছে, CH4। তাহলে এইটুকুন বোঝা গেছে। যদি না বুঝতে পারিস পজ করবি, দেখবি। ঠিক আছে, আমি যেটা বলছি আমার হাতের লেখা কিন্তু খারাপ, জানিস তোরা, তো তার জন্য বলবো যে আমি যেটা বলছি সেটা একটু শোনার চেষ্টা করবি। ঠিক আছে, হাতের লেখা যদি নাও বুঝতে পারিস ঠিক আছে, কিন্তু হচ্ছে শুনে লিখে নিস, নোটটা করে নিস। ঠিক আছে, তাহলে বার্থেলেট প্রথম হচ্ছে মিথেন CH4 আবিষ্কার করেন। ঠিক আছে, কোলবে প্রথম অ্যাসিটিক অ্যাসিড আবিষ্কার করেন। ভোলার কি করেন? ইউরিয়া আবিষ্কার করেন। কোথা থেকে? অ্যামোনিয়াম সালফেট থেকে। তার আগে হচ্ছে ল্যাভয়েসিয়ে প্রথম জৈব যৌগের মধ্যে যে কার্বন আছে সেটা প্রথম আবিষ্কার করেন হচ্ছে ল্যাভয়েসিয়ে। তো এই জিনিসগুলো বোঝা যায়, খুব ইজি, বেসিক। ঠিক আছে, তো আমি পৌঁছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো নোট ডাউন করে নে, নোট ডাউন করে একটা পজ করে নোট ডাউন করে নিয়ে খাতায় লেখাটা খুব জরুরি। ঠিক আছে, পৌঁছে দিচ্ছি। আর একটা বলবো, ধৈর্য ধরে বস ভাই। ঠিক আছে, জানি যে ফোনে ক্লাস দেখা খুব চাপের, কিন্তু ভাই ধৈর্য ধরে একটু বস। ঠিক আছে, একটা জিনিস বলতে পারি যে ক্লাস দেখার পর তোর মধ্যে কোনো সংকোচ থাকবে না যে পড়া বুঝতে পারেন, এই রেসপন্সিবিলিটি আমি নেব, তাই ধৈর্য ধরে বস। ঠিক আছে, তো এই জিনিসগুলো বোঝা গেছে। এরপরে যে জিনিসটা জানবে সেটা হচ্ছে এই যে জৈব যৌগ কাকে বলে। ঠিক আছে, জৈব যৌগ হচ্ছে কার্বনের বিভিন্ন অক্সাইড কার্বন, মানে জিনিসটা হচ্ছে জৈব যৌগ মানে কি, যে কার্বন থাকবে সেখানে। জৈব যৌগ মানেই হলো কার্বন থাকে। এবার কার্বনের, ঠিক
ঠিক আছে, সমযোজী যৌগ থাকবে এবং সেখানে হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বা সমবায়বতা ধর্ম দেখা গেলে তাকে বলা হচ্ছে জৈব যৌগ। দেখ আমি তোদেরকে উদাহরণ দিয়ে বলছি, সংজ্ঞাতে যাচ্ছে না, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখ CH3 COOH, ঠিক আছে, তারপর CH4, তারপরে CO2, CO, তারপরে CS2। এইসব দেখ আমি দেখ এখানে 4-5খানা কম্পাউন্ড লিখলাম, CH3 COOH, CH4 CO2 CO CH2। কার্বন কিন্তু সবগুলোতেই আছে, কারণ দুটো কার্বন, ঠিক আছে, কার্বন সবগুলোতেই আছে, কার্বন সবগুলোই দেখ সবগুলো আছে, এখানেও কার্বন, দুটো কার্বন, এইটাতেও কার্বন আছে, এটাতেও সি মানে কার্বন জানিস তো, ঠিক আছে, সিও। এবার দেখ এটা হচ্ছে সঙ্গে এর নাম কি, CH3 COOH, একটু আগে বললাম যে এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। CH4 মানে কি বললাম, এর নাম আমি একটু আগে বললাম কি বল, যে মিথেন, এর নাম CO2। CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সবাই জানে। CO মানে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। CH2 মানে হচ্ছে কার্বন ডাইসালফাইড, ডাইসালফাইড, যেরকম হচ্ছে ডাই অক্সাইড, এস থাকলে ডাইসালফাইড, ঠিক আছে। তো এখানে দেখ লিখেছি কার্বন সবেতেই আছে, কিন্তু সবগুলো কি জৈব রসায়ন? একটু আগে কি হলো যে কার্বন থাকলে সেখানে হচ্ছে কার্বন আছে মানে সেটা জৈব যৌগ, কিন্তু না, কার্বন থাকা মানে জৈব যৌগ না। জৈব যৌগতে কার্বন থাকবেই, কিন্তু কার্বন থাকলে তাকে জৈব যৌগ বলা হয় না। আরেকবার বলছি যে জৈব যৌগ মানে সেখানে কার্বন থাকবেই, জৈব যৌগ মানে সেখানে কার্বন থাকবে, কিন্তু কার্বন আছে বলেই যে সেটা জৈব যৌগ তেমনটা না, ঠিক আছে। তাহলে এইটাই দেখ, কার্বন আছে দুটো, এরপরে সমবায়বতা কি বা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম কি বলছে, কিন্তু দেখ এইটা কী হবে, জৈব যৌগ। CH4 মিথেন, একটু আগে বললাম আবিষ্কার করেছিল, এইটাও জৈব যৌগ। এইটা CO2 জৈব যৌগ হবে, কার্বন ডাইঅক্সাইড না, কারণ এখানে সমবায়বতাও নেই এবং এর ক্যাটিনেশন ধর্ম নেই। সেটা কি জিনিস আমি পরে বলবো। CO কার্বন মনোক্সাইড, কি বলছিস, হবে হবে না। CH2 একই রকম, কার্বন ডাইঅক্সাইড হলে কার্বন ডাইসালফাইড কী করে হবে, তো এটাও হলো না। এই দুটো হলো, এই তিনটে নয়। তাহলে এইখান থেকে আমি একটা জিনিসই বোঝাতে চাইছি যে কার্বন থাকলেই সেটা জৈব যৌগ না, কার্বন থাকলেই সেটা জৈব যৌগ না। সেখানে জৈব যৌগ থাকতে গেলে মানে হতে গেলে কার্বনকে জৈব যৌগর মধ্যে থাকতে গেলে তার ক্যাটিনেশন ধর্ম থাকতে হবে এবং তার হচ্ছে সমবায়তা ধর্ম, বিভিন্ন রকম ধর্ম থাকতে হবে এবং সমযোজী বন্ধন থাকতে হবে। সমযোজী বন্ধন তোদেরকে বলেছিলাম যে সমযোজী বন্ধন মানে কি, দুজনে সমান ভাগ, মানে তুইও 10 টাকা দিলি আমিও 10 টাকা দিলাম, দুজনে সমান ভাগ করে নিচ্ছি। যেমনটা হচ্ছে পাড়ার, যেরকম দুর্গা পুজোয় যেটা হয়, যে দুর্গা পুজোয় কী হয় যে একটা পাড়ার কালী পুজো আর একটা হচ্ছে পাড়ার কালী পুজো আর একটা হচ্ছে তোর গ্রামের হচ্ছে যেটা হচ্ছে বারোয়ারি হচ্ছে দুর্গা পুজো। দেখ বারোয়ারি দুর্গা পুজো সারা গ্রাম ঘুরছে, সবার কাছ থেকে সমান টাকা নিয়ে আসছে, কিন্তু তোর সেই দুর্গা পুজোর প্রতি টান থাকে কি, থাকবে না। কিন্তু পাড়ার কালী পুজো হয়তো তোর বাবা অন্য কারোর কাছ থেকে বা অন্য বাড়ির থেকে বেশি টাকা দিয়েছে, কিন্তু তোর তার প্রতি টান থাকবে। তাহলে সমযোজী বন্ধন মানে সবাই যেখানে সমানভাবে দিচ্ছে, তাই যেমন হচ্ছে দুর্গা পুজো, বারোয়ারি দুর্গা পুজো, আর একটা হচ্ছে পাড়ার কালী পুজো বা নিজস্ব কালী পুজো, ঠিক আছে, সেখানে আমি সব টাকা দিচ্ছি, অন্যরা কিছু টাকা দিচ্ছে না। তো সেই জন্য যে সমযোজী মানে সবার সমান ভাগ, তড়িৎযোজী মানে হচ্ছে যেখানে কেউ একজন বেশি দেবে কেউ একজন কম দেবে। সমযোজী মানে সবার সমান ভাগ, তড়িৎযোজী মানে কেউ একজন কম দেবে কেউ একজন বেশি দেবে, ঠিক আছে বলেছিলাম। তাহলে এদের মধ্যে সমযোজী বন্ধন থাকতে হবে। সমযোজী বন্ধন মানে যেগুলো হচ্ছে জৈব রসায়ন তাদের মধ্যে সমযোজী বন্ধন থাকতে হবে। এবার সমযোজী বন্ধন মানে বোঝা গেছে যে সেখানে সবার সমান ভাগ থাকবে, ঠিক আছে, মানে এও 10 টাকা দিলে ও 10 টাকা দেবে, ঠিক আছে, সেই জন্য তারা সমযোজী বন্ধন, ঠিক আছে। এবার হচ্ছে সমযোজী এই জৈব এবং অজৈব যৌগের মধ্যে হচ্ছে পার্থক্য, জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য, ঠিক আছে, তাহলে বুঝে দিচ্ছে। এরপরে হচ্ছে জৈব আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য। প্লিজ একটা জিনিস যেটা বলবো সেটা একটু নোট করে নিস, কারণ সব তো লেখা সম্ভব নয়, ঠিক আছে। তো তাহলে দেখ এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে জৈব যৌগ
কি হবে অজৈব। ঠিক আছে, প্রথম পয়েন্টটি জৈব যৌগের মধ্যে এই যে বললাম কোনটা হবে সমযোজী না তড়িৎযোজী। জৈব যৌগের মধ্যে অবশ্যই সেখানে হচ্ছে সমযোজী হতে হবে, সমযোজী বন। ঠিক আছে, সমযোজী বন্ধন। ঠিক আছে, সমযোজী বন্ধন জৈব যৌগে। অজৈব যৌগে তাহলে কি হবে, পড়ে রইল কি তড়িৎযোজী। আবার কি তাহলে তড়িৎ যোজী বন্ধন। ঠিক আছে, তারপরে পয়েন্ট। ঠিক আছে, যে এদের মধ্যে দেখ জৈব যৌগের মধ্যে আরেকটা কি পয়েন্ট, কার্বন থাকবে জৈব যৌগের মধ্যে, অবশ্যই থাকবে, তবেই তো সেটা জৈব যৌগ। তাহলে এখানে 2 নম্বর পয়েন্ট কার্বন বর্তমান। এটার মধ্যে তাহলে কি দেবো, কার্বন অবর্তমান, ভুল হবে, কারণ আগেই বললাম যে কার্বন থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে কার্বন সি থাকতেও পারে আবার নাও পারে। তাহলে থাকতেও পারে আবার নাও পারে। ঠিক আছে, তাহলে কি হলো যে সমযোজী বন্ধন মধ্যে মানে জৈব যৌগের মধ্যে কার্বন থাকবেই, কিন্তু জৈব যৌগের মধ্যে থাকতেও পারে, অজৈবের মধ্যে থাকতেও পারে নাও পারে। ঠিক আছে, তাহলে পয়েন্ট বোঝা গেল। এবারে একটা জিনিস, স্ফুটনাঙ্ক আর গলনাঙ্কের ধারণা কি বলছে, যে জৈব যৌগের মধ্যে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কম হয় এবং হচ্ছে অজৈব যৌগগুলোর মধ্যে হচ্ছে স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক বেশি হয়। এইটা কোথা থেকে, ওই দুর্গা পুজো দিয়ে তুই বুঝতে পারবি। যে দেখ দুর্গা পুজোর সময় সবার সমান ভাগ, তাহলে সেখানে তোর টান কম হবে। ঠিক আছে, সবার সমান টাকা দিচ্ছে, সেখানে তো টান কম হবে। মানে কি হলো, যে জৈব যৌগের মধ্যে স্ফুটনাঙ্ক সমযোজী বন্ধন আছে, তাহলে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কম। অপরদিকে অজৈব যৌগ মানে ঘরের পুজো বা পাড়ার পুজো, সেখানে হয়তো তোদের পাশের পরিবারটা কম টাকা দিয়েছে, তোর বাবা বা তোর দাদা বেশি টাকা দিয়েছে, কিন্তু তাও সেও যেরকম মজা মস্তি করবে তোরও সেরকম মজা মস্তি হবে। সে কম টাকা দিয়েও যে পরিমাণ আনন্দ করবে আর তুই বেশি টাকা দিয়েও সেই পরিমাণ আনন্দ করবি, সেই জন্য বেশি করবি, তাই তো। সেই জন্য এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে না কম হবে, অবশ্যই বেশি হবে। ঠিক আছে, তাহলে জৈব যৌগের মধ্যে এমপি মানে মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক লিখতে পারিস। ঠিক আছে, তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে কম, আর এটার মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে বেশি। ঠিক আছে, তারপরে এবার বলছে যে প্রায় সমস্ত জৈব যৌগ স্থায়ী হয়। কেন স্থায়ী হয়, দেখ এখানেও পুজো। ঠিক আছে, দেখ গ্রামের পুজো পাড়ার পুজো গ্রামের পুজো সবাই মিলে যেহেতু হচ্ছে, সেহেতু এক্ষেত্রে এটা অনেকটা স্থায়ী হয়। তুই যদি 2-4টে পরিবার থেকে যদি টাকা নাও নিস, তাহলে কিন্তু পুজোটা হবে, তাই তো। হবে না হবে না তোরাই বল, হবে। তো সেই জন্য হচ্ছে যে সমস্ত জৈব যৌগ স্থায়ী হয়, কারণ সবাই সমানভাবে দিচ্ছে। দুজন যদি কম টাকাও নাও দেয়, তো তাতেও মোটামুটি টেনে টুনে চলে যাবে। অন্যদিকে গ্রামের পুজো, ওই বাড়ির পুজো বা হচ্ছে পাড়ার পুজো, কোনো একটা সোনাওয়ালা অনেক টাকা দিয়ে দিল, সে পরের বছর ওই টাকাটা দিল নি, তাহলে কী হবে, তাহলে সেই পুজোটা কি আগের মতো হবে, নিশ্চয়ই হবে না। তো তাহলে সেইটা অস্থায়ী। তাহলে সে যদি কোনো বছর টাকার পরিমাণ দেয়, তাহলে কী হবে, পুজোটা ধুমধাম করে হবে। সে যদি টাকা কম দেয়, তাহলে পুজোটা আগের থেকে কমে যাবে, তার জন্য সেটা অস্থায়ী। তো তাহলে জৈব যৌগে কী হবে, স্থায়ী। ঠিক আছে, কী হবে পরের পয়েন্ট, স্থায়ী। 4 কী হবে,
অস্থায়ী। ঠিক আছে, তোদেরকে ফিল করিয়ে দেবো সাবজেক্টের মধ্যে, এই ধারণা আমি নিচ্ছি। ঠিক আছে, এবার দেখ জৈব যৌগগুলি জৈব দ্রাবকে দাব্য। এবার দেখ তুই যেমন, তুই তো সেরকম লোকের সঙ্গে মিশবি নাকি? ঠিক আছে, তুই যেমন, তুই হয়তো কী বলে খুব গেম খেলিস, ফ্রি ফায়ার বা কিছু খেলিস, তুই এমন জনের সঙ্গে মিশবি যেও ফ্রি ফায়ার বা গেম খেলে তোদের সাথে, তাই তো? না এমন জনের সঙ্গে মিশবি যার কোনো গেমের প্রতি ইন্টারেস্টই নেই, তুই তার সঙ্গে মিশবি না তো? তাহলে তুই যেমন, তুই তেমন লোকের সঙ্গে মিশবি। সেই কারণে জৈব যৌগ সবসময় জৈব দ্রাবকে দ্রাব্য। ঠিক আছে, উদাহরণ কি? তাহলে বেঞ্জিন, ক্লোরোফর্ম ইত্যাদি। মানে বেঞ্জিন ক্লোরোফর্ম মানে কি হচ্ছে? বেঞ্জিন ক্লোরোফর্ম কি? বেঞ্জিন কার্বন আছে, ঠিক আছে, ক্লোরোফর্মও কার্বন থাকে। তাহলে এমন একটা দ্রাবক মানে কি হচ্ছে? দ্রাবক মানে হচ্ছে কিছুতে গোলা, যেরকম জলে চিনি গুলে যাচ্ছে, ঠিক আছে, তাহলে সেটা দ্রাবক। সেরকম যে আমি জৈব যৌগগুলোকে যদি নিই, কোনো একটা তরলে যদি গুলে যায়, তাহলে তাকে বলে দ্রাবক। ঠিক আছে, এবারে তাহলে জৈব যৌগগুলি আমি আর লিখছি না, তোরা একটু পয়েন্টটা করে নে, ঠিক আছে, বইয়েও পাবি। ঠিক আছে, তাহলে কি হলো? জৈব যৌগগুলি লেখ, যেটা বলছি সেটা লিখ, আস্তে আস্তে বলছি। জৈব যৌগগুলি সাধারণত জৈব দ্রাবকে দ্রাব্য। তাহলে কি বললাম? আবার বলছি, জৈব যৌগগুলি জৈব দ্রাবকে দ্রাব্য। ঠিক আছে, জৈব দ্রাবকের উদাহরণ কি? বেঞ্জিন আর হচ্ছে ক্লোরোফর্ম ইত্যাদি, অনেক কিছু হয়, তার মধ্যে বেঞ্জিন, ক্লোরোফর্ম ইত্যাদি। ঠিক আছে, তারপরে ঠিক আছে, তারপরে আরেকটা বলছি যে আবার কিন্তু এখানে ব্যতিক্রম আছে, এখানে কিন্তু একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা এরকম যে দেখ, যে চিনির সংকেত তোরা জানিস না, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, চিনি, গ্লুকোজ, এইগুলো আছে, গ্লুকন্ডি অ্যাড তো শুনেছিস, গ্লুকন্ডি খাও, নিজের শক্তি বাড়াও। তো গ্লুকন্ডি চিনির মধ্যে কি থাকে? দেখ, চিনির সংকেত হচ্ছে চিনির সংকেত হচ্ছে C12H22O11। ঠিক আছে, তাহলে চিনির সংকেত কি? C12 মানে 12টা C, H, এটা H হচ্ছে 22টা, আর O11। তাহলে থেকে এখানে কার্বন আছে, তাহলে কি এটা জৈব যৌগ। এবারে জৈব যৌগ কিন্তু জলে গুলে যাচ্ছে। ঠিক আছে, জল হচ্ছে অজৈব দ্রাবক। ঠিক আছে, মানে জল হচ্ছে মানে পোলার আর কি, নন পোলার আর কি। ঠিক আছে, পোলার নন পোলার তোরা পরে বুঝতে পারি। ঠিক আছে, জলে গুলে যায়। গ্লুকোজকেও তো, গ্লুকন্ডিকেও জলে গুলে ফেলতে পারিস, তো তাহলে সেইগুলো হবে না। ঠিক আছে, এইগুলো জলে যেগুলো দ্রাব্য হবে, জল হচ্ছে মানে জিনিসটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে জল। ঠিক আছে, একটা কিন্তু জৈব দ্রাবক না। ঠিক আছে, কিন্তু তবু চিনি জৈব হয়েও জলে মিশে যাচ্ছে। ঠিক আছে, তবু আমি লিখে দিচ্ছি, দেখ কি বললাম পয়েন্টটা? জৈব দ্রাবকে কি হবে? দ্রাব্য। ব্যতিক্রম কি হবে? ব্যতিক্রম হবে হচ্ছে চিনি আর হচ্ছে গ্লুকোজ, মানে গ্লুকোজ। ঠিক আছে, আর এইটা কি হবে তাহলে? এই অজৈব দ্রাবক, মানে জলে দ্রাব্য বেশি হয়, এগুলো জলে দ্রাব্য হয়। ঠিক আছে, জলে দ্রাব্য হয়। চিনি, গ্লুকোজ কি হচ্ছে? জলে গুলে যায়, আর বাকি যত কিছু আছে সেইগুলো সব হচ্ছে জৈব দ্রাবকে দ্রাব্য। এবার জৈব দ্রাবকের উদাহরণ কি হবে একটু বলবেন? বেঞ্জিন, আর কি হবে? বেঞ্জিনের পর আর হচ্ছে ক্লোরোফর্ম, আরো হয়। ঠিক আছে, আমি দুটোই বলছি, ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম এখান থেকে নয়, তোরা এটাও লিখে দিবি। ঠিক আছে, তো তাহলে বোঝা গেছে। ঠিক আছে, আর একটা শেষ পয়েন্ট লিখে নিতে পারিস, সেটা হচ্ছে এটা হচ্ছে তড়িতের অপরিবাহী হয়। ঠিক আছে, মানে এদের মধ্যে কারেন্ট যায় না। ঠিক আছে, তাহলে জৈব যৌগ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তড়িতের অপরিবাহী। ঠিক আছে, এরা অধিকাংশ জৈব যৌগ তড়িতের অপরিবাহী হয়।
কিন্তু অজৈব যৌগ সাধারণত তড়িতের পরিবাহী হয়, ঠিক আছে। তাহলে শেষেরটা হচ্ছে কারেন্ট দিয়ে, মানে এরা তড়িতের পরিবাহী, ঠিক আছে। কারা তড়িতের পরিবাহী? অজৈবরা তড়িতের পরিবাহী, আর জৈবরা হচ্ছে তড়িতের অপরিবাহী। তাহলে সর্বশেষ পয়েন্ট হচ্ছে তড়িতের পরিবাহী আর তড়িতের অপরিবাহী, ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তাহলে জৈব যৌগ তড়িতের পরিবাহী না অপরিবাহী? জৈব যৌগ হচ্ছে তড়িতের পরিবাহী নয়, অপরিবাহী। আর হচ্ছে অজৈব যৌগ হচ্ছে তড়িতের পরিবাহী, ঠিক আছে। কার স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বেশি? অজৈব যৌগ। কার কম? জৈব যৌগ। কার আর কি কি পয়েন্ট ছিল এটা? আর কে স্থায়ী হয়? জৈব যৌগ। কে অস্থায়ী হয়? অজৈব যৌগ, ঠিক আছে। ছোটো ছোটো প্রশ্ন পড়তে পারে, ঠিক আছে। এরপরে যে পয়েন্টটা লিখে রাখি, এরপর হচ্ছে ক্যাটিনেশন। একটু স্পিডে বলছি, ঠিক আছে। এবার হচ্ছে ক্যাটিনেশন, ঠিক আছে। আর 5-10 মিনিটে পড়াবো, ঠিক আছে। প্রথম ক্লাস মোটামুটি এত দূরই, ঠিক আছে। এবার হচ্ছে 5 মিনিট পড়ালে, 5-7 মিনিট পড়ালে একটু ধৈর্য ধরে বস, ঠিক আছে। প্রথমবার একটু স্লো করছি, পরের দিন একটু বাড়াবো, ঠিক আছে। বেসিকটা তো ক্লিয়ার করতে হবে। বেসিক যদি ক্লিয়ার থাকে ইজি চ্যাপ্টার, অত্যন্ত ইজি। তারপর আমি আছি, চিন্তা নেই, ঠিক আছে। এরপরে হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা বা হচ্ছে ক্যাটিনেশন ধরবে, এরপরে পোর্শন, ঠিক আছে। কার্বনের চতুর্যোজ্যতা, যোজ্যতা। এই বানান ভুল হলে একটু ক্ষমা করে দিস, ঠিক আছে। বানানে একটু সমস্যা, মোটামুটি বুঝে নিস আর কি। চতুর্যোজ্যতা মানে 4টে হাত। আমার 2টো হাত, কার্বনে কটা হাত? কার্বনের 4টে হাত। চতুর মানে 4, ঠিক আছে। যোজ্যতা মানে 4 দিক দিয়ে জুড়তে পারে। তাহলে কার্বনের কটা হাত? 4টে, ঠিক আছে। আমার কটা হাত? 2টো। তাহলে কার্বনের হচ্ছে যোজ্যতা 4, মানে কার্বন 4টে হাত করতে পারে। এবারে চলে আসছে, দেখ একটা প্রথমে বলেছিল CH4, এটা মানে কি বলতো? মিথেন, তাই তো। একটু আগে বলেছি CH4 মানে মিথেন, ঠিক আছে। এবার এটা যদি আমি সংকেতটা লিখি ভেঙে, তাহলে কি লিখবো বলতো? কার্বনের কটা হাত? 4টে, ঠিক আছে। তাহলে চারদিকে 4টে হাত করে দিই। এবার এটা হাইড্রোজেন কটা আছে বলতো? 4টে। তাহলে দেখ, কার্বন তার চারদিকে 4টে হাত দিয়ে জুড়ে আছে, ঠিক আছে। এইটাকে বলে হচ্ছে চতুর্যোজ্যতা, মানে কার্বনের যোজ্যতা 4, ঠিক আছে। এবার সমযোজী বন্ধন মানে জানিস। এবার সমযোজী বন্ধন মানে জানিস যে তোরা পড়েছিস তড়িৎযোজ্যতা, সমযোজ্যতা। দেখ, এরও 2টো ইলেকট্রন আছে, এরও 2টো ইলেকট্রন আছে, এরও 2টো ইলেকট্রন, এরও 2টো ইলেকট্রন, মানে কার্বন একটা করে দেয়, হাইড্রোজেন একটা করে দেয়, কার্বন একটা করে দেয়, হাইড্রোজেন একটা করে। সেই জন্য এটাকে বলে সমযোজ্যতা, ঠিক আছে। একটু আগে বলেছি সমযোজ্যতা, সবাই সমান ভাগ। দেখ, এও 2টো দিয়েছে, এই একটা ও একটা, মানে একটা হাইড্রোজেনের একটা করে দেখ, আর বাকি দেখ 4টে রয়ে গেল, 1 2 3 4, এটা কার্বনের। এবার এরা দুজনে হচ্ছে মিলিয়ে মিশে আছে, সেই জন্য কার্বনের যোজ্যতা 4, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে। এরপর হচ্ছে এর মডেল, মানে কার্বন ঠিক দেখতে কেমন হয়, ঠিক আছে। চতুর্যোজ্যতা, এটার দিক দেখতে কেমন, ঠিক আছে। এই CH4টা কেমনভাবে থাকে। এরপরে চলে আসছি ভ্যান টপের যোজ্যতা ত্রিমাত্রিক মডেল। দেখ, আমি যদি 2টো পয়েন্ট নিই, মানে কী বলে, এই চকে নিচে দেখ 2টো, এটা যদি সোজা হয় তাহলে এটা কি লিনিয়ার হবে বা মানে লম্বা লাইন হবে। 3টে থাকলে কি হতো? 3টে যদি পয়েন্ট থাকতো, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা, তাহলে ত্রিভুজ হয়ে যেত, ঠিক আছে। এবার 4টে হলে বলবি যে 4টেও তো এরকম দেখ 4টে পয়েন্ট, তাহলে আমি জুড়ে দিলে কি হবে? চতুর্ভুজ হয়ে যাবে। এইটাও হতো, কিন্তু কার্বন এরকমভাবে থাকে না যে কার্বন এখানে আর 4টে হাইড্রোজেন এরকম করে বসিয়ে দিলাম, বা যেরকম করে বসিয়ে দিলাম যে রয়ে গেল, এরকম করে থাকে না, ঠিক আছে। কার্বন কেমনভাবে থাকে, বা এই বন্ধনটা কীরকমভাবে থাকে? থাকে হচ্ছে চতুস্থলকীয়ভাবে, মানে সিঙ্গাড়ার মতো। সিঙ্গাড়ার মাঝখানে যেখানে আলু আছে সেখানটা কার্বনটা পাবে, ঠিক আছে। এবার আলুটা ভেবে তোর হচ্ছে, মানে আমি যদি দেখাই তোদেরকে,
এরকম স্ট্রাকচারটা, মাঝখানটায় এই জায়গাটা কার্বন, এই জায়গাটা কার্বন আছে, ঠিক আছে, এই মাঝখানটা কার্বন। এবার বাকি তিনটে হচ্ছে তলে আছে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনগুলো দেয়, মাঝখানে কার্বন, চারটে হাইড্রোজেন কোথায়, এই জায়গাটা একটা হাইড্রোজেন, একটা দুটো হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন, চারটে হাইড্রোজেন, এইটাকে বলে চতুস্থলকীয়, ঠিক আছে। সিঙ্গাড়ার মতো ভাববি যে মাঝখানে আলু আছে, তার দেখ এই পাশে একটা কোণা, এরকম কোণা, এই পাশে একটা কোণা, মানে মোটামুটি তিনটে তলে থাকবে আর কি, ঠিক আছে, এইরকম আর কি, ঠিক আছে, যে তিনটে একই তলে থাকবে, একটা মাথার দিকে উপরে থাকবে, ঠিক আছে, তিনটে একটা তলে আর মাথার দিকে একটা, এইটাকে বলে চতুস্থলকীয়, ঠিক আছে, চতুস্থলকীয়। এটাকে তাহলে কি বলে, চতুস্থলকীয় গঠন, ঠিক আছে, চতুস্থলকীয় গঠন, ঠিক আছে। এবার এদের মধ্যে তাহলে আমি স্ট্রাকচারটা আঁকছি, দেখ চতুস্থলকীয় গঠন। এবার দেখ কার্বন, তাহলে কিরকম বললাম, এরকম থাকে না কিন্তু, এরকম থাকে, এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন একটা, আর এখানে হাইড্রোজেন একটা, এই নিচের দিকে তিনটে আর মাঝখানে কার্বন, উপরের দিকে হাইড্রোজেনটা, এরকম, এই তিনটে নিচের দিকে আর উপর দিকে একটা, ঠিক আছে। এবারে এদের মধ্যে যে কোণটা হয়, এদের মধ্যে তো কোণ মানে জানিস, এই যে এই কোণটা যে হবে, এইটা সবসময় হয় 109°28'। কত হয়, 109°28'। কত হয়, 109°28'। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, এইরকম স্ট্রাকচার, তিনটে তলে থাকে, একটা উপরের দিকে থাকে, ঠিক আছে। তো তাহলে এখান থেকে বোঝা গেল, ঠিক আছে, এইটা হচ্ছে তার হচ্ছে স্ট্রাকচার আর কি। এবারে সবগুলো কিন্তু সমান, দেখ এখানে সব, তার জন্য এইটাও যতটা লম্বা হবে, এইটাও একই লম্বা হবে, এইটাও একই লম্বা, এইটাও একই লম্বা, দূরত্বটা একই হবে, কিন্তু সবগুলোই সমান। আমার যদি চারটে হাত হতো, একটা ছোটো বড়ো কি হতে পারতো, কিন্তু নর্মালি হলে কি আমার দুটো হাতই সমান হয়, ঠিক তেমনই এর চারটে হাতই সমান হয়, সব সময় হয় না, মানে এই ক্ষেত্রে দেখ চারদিকে যেহেতু সমান গ্রুপ জুড়ে আছে, সেই জন্য সমান হবে। এবারে যেটা বলছি আজকে শেষ চ্যাপ্টার, শেষ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, ঠিক আছে। ক্যাটিনেশন মানে কি বলতে চাইছি বলতো, মানে এ একটার পর একটা জুড়ে চলে যাবে, ঠিক আছে, তাকে বলা হয়েছে ক্যাটিনেশন ধর্ম। তাহলে ক্যাটিনেশন ধর্ম আর কিছুই না, তাহলে দেখে নে, দেখ চতুস্থলকীয় গঠন, আর এদের মধ্যে যে কোণ হয় সেটা হচ্ছে 109°28'। আর এদের সিএইচ বন্ধন সবার ক্ষেত্রে সমান হয়, ঠিক আছে। মিথেনে, তাহলে প্রশ্ন পড়তে পারে মিথেনের মধ্যে সিএইচ বন্ধনগুলো কেমন, চারটে সিএইচ বন্ধনের তুলনা করো, তোকে বলতে হবে যে মিথেনের মধ্যে চারটে সিএইচ বন্ধনই সমান, ঠিক আছে, বুঝে দিচ্ছে, লিখে নিস। এরপরে স্টার্ট। এবার হচ্ছে ক্যাটিনেশন মানে কি বললাম, যে কার্বন মানে বুঝতে পারছিস যে এখানে সমযোজী বন্ধন থাকবে, এবং এর ক্যাটিনেশন মানে একটা হাতের পর একটা, একটার পর একটা জুড়ে এগিয়ে চলতে থাকে। তাই দেখ স্ট্রাকচার লিখছিলাম, দেখ আচ্ছা একটা কার্বনের কটা হাত হয়, চারটে করে দিয়েছি, ঠিক আছে, চারটে হাত করবি। এবারে আমি এখানে আবার একটা কার্বন বসিয়ে দেবো, তাহলে এর কটা হাত হবে, এরও চারটে হবে, দেখ এরও 1 2 3 4টে ছিল, এরও তো চারটেই আছে, দেখ 1 2 3 4, এর পাশে তো আরও হতে পারে, এর পাশে আরও হতে পারে, এর পাশে আমি আরও লিখতে পারি, এই পাশেও তো আমার মন ভরেনি, এই পাশেও লিখতে পারি, তারপরে আবারও লিখতে পারি, যত ইচ্ছা তত লিখতে পারি। এই যে কার্বন এরকম জুড়ে চলে যাচ্ছে, এই ধর্মটাকেই বলা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, বোঝা গেছে? তাহলে ক্যাটিনেশন ধর্ম মানে এই জুড়ে চলে যায়, এইটাকেই বলা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, ঠিক আছে। তাহলে কি সংকেত বলছে, যে ধর্মের জন্য কার্বনের বহু সংখ্যক পরমাণু সমযোজী এক বন্ধন বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সাহায্যে যুক্ত হয়ে শাখাহীন বা শাখাযুক্তভাবে যে বড় একটা শৃঙ্খল তৈরি করে, তাকে বলা হয় হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম, ঠিক আছে। তাহলে আমি সংজ্ঞাটা আরেকবার বলছি, যে ধর্মের জন্য বইয়ে তোরা দেখতে পাবি, ঠিক আছে, যে ধর্মের জন্য কার্বনের বহু সংখ্যক পরমাণু, ঠিক আছে, সেখানে সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন, ত্রিবন্ধন, একটু আগে বলছি যে এক বন্ধন কি, দ্বিবন্ধন কি, ত্রিবন্ধন কি,
তো তাহলে জুড়ে জুড়ে যে বিশাল বড় একটা স্ট্রাকচার গঠন করে তাকে বলা হয়, যে সেই যে ধর্মের জন্য তারা স্ট্রাকচার গঠন করে তাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম। এবারে হ্যাঁ ভাই, ঠিক আছে। এরপরে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যে শাখা ধর্মের জন্য বা যে ধর্মের জন্য যে কার্বনের যে জুড়ে জুড়ে যায় এইটাকে বলা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। এবার তাহলে হলো, তাহলে বুঝতে পারলি যে কার্বন মানে তার চারখানা হাত থাকবে। এবার চারখানা হাত মানে চারদিকে জুড়তে থাকবে। এবার আসছে যে এক বন্ধন কি, দ্বিবন্ধন কি, শাখাযুক্ত, শাখাবিহীন, এইগুলো কি এই সম্পর্কে আসছে। ঠিক আছে, খুব ইজি। ঠিক আছে, তাহলে দেখ আগের ক্ষেত্রে বলছিল না, এইগুলোর ক্ষেত্রে কার্বনের দেখ চারটে যে বন্ধন আছে সবাই একটা করেই যুক্ত আছে, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা। তাহলে এইটাকে বলা হচ্ছে এক বন্ধন, একটাই বন্ধন আছে না, সব দিকে একটা করেই বন্ধন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এক বন্ধন। এবারে কার্বনের দ্বিবন্ধনী, তাহলে প্রথম শব্দ হলো এটা এক বন্ধন। ঠিক আছে, এক বন্ধন। ঠিক আছে, এরপরে দ্বিতীয় সেটা হচ্ছে কার্বনের দ্বিবন্ধনী, মানে দুটো বন্ধন। আগে বুঝতে পারলি যে কার্বনের চারটে হাত, চারটে একা একা আছে। এটার ক্ষেত্রে কি হচ্ছে কার্বনের দুটো হাত। ঠিক আছে, তাহলে বলে দু বন্ধনী। এবার দেখ দুটো আমি এখানে লিখে দিয়েছি, পড়ে রইল আরও দুটো। তো তাহলে দেখ 1 2 3 4টে লিখে দিয়েছি, এই পাশেও 1 2। ঠিক আছে, তাহলে 1 2 3 4, চারটে হাত এরও হয়ে গেল, এরও চারটে হাত হয়ে গেল। তাহলে এইটা কি হলো, দেখ মাঝখানে কটা বন্ধন আছে, দুটো, সেই জন্য এটা হচ্ছে দ্বিবন্ধন। ঠিক আছে, এরপর হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে ত্রিবন্ধনী, মানে বুঝতে পারছিস এর ক্ষেত্রে একটা হাত ছিল, এর ক্ষেত্রে একসাথে দুটো হাত ছিল, তাহলে এখানে 3টে হাত হবে অবশ্যই। দেখ সবসময় তোদের টার্গেট এটাই হতে হবে যে কার্বনে সবসময় চারখানা হাত করতে হবে। তাহলে আমি যদি একসঙ্গে 3খানা হাত লিখে দিই তাহলে রয়ে গেল কটা, একটা হাত, সেই জন্য একটা করে এক্সট্রা হাত লিখে দিচ্ছি। তাহলে এটা কি হবে, ত্রিবন্ধন। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে এক বন্ধন মানে চারদিকে একটা করে হাত, দ্বিবন্ধন মানে একটা ডবল বন্ড, এবার তারপরে সিঙ্গেল সিঙ্গেল হাত। এটার ক্ষেত্রে তিনটে বন্ধন মানে ত্রিবন্ধনী, একটা করে হাত। তাহলে এইটা বলেছে ত্রিবন্ধন। এবারে দেখ, তাহলে বোঝা গেছে, ঠিক আছে, ইজি। এরপরে সেটা হচ্ছে শাখাবিহীন আর হচ্ছে শাখাযুক্ত। দেখ একটা জিনিস, একটু ভালো করে বুঝতে হবে। দেখ এটা লিখেছে, দেখ এটার হচ্ছে কার্বন চারটে বন্ড, সব দিকে তার হাইড্রোজেন যুক্ত আছে। তো হাইড্রোজেন যুক্ত থাকলে এখানে যে বন্ধনগুলো হচ্ছে এটা তো কারোর সঙ্গে কারো যুক্ত নেই, তো তাহলে এইটাকে বলে হচ্ছে শাখাবিহীন। তাহলে এর কোনো শাখা নেই, মানে শাখা, গাছের ডালা শাখা পোশাকা মানে কি বোঝায়, একটা ডালের শাখা পোশাকা, শাখাবিহীন মানে তার ডালপালা কিছু নেই, কিন্তু এদের সেরকম কোনো ডালপালা কিছু নেই, তাহলে এটা হচ্ছে শাখাবিহীন। ঠিক আছে, তাহলে এটা শাখাবিহীন। ঠিক আছে, তাহলে শাখাযুক্ত হলে বুঝতে পারছি যে সেখানে ডালপালা তৈরি হবে। এবার ডালপালাটা কেমনভাবে তৈরি হবে, তাহলে দেখ বুঝে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে শাখাবিহীন কাকে বলে, ওটা হচ্ছে শাখাযুক্ত, মানে লিখেছি একই রকম, কিন্তু এখানে দেখ আমি একটা হাইড্রোজেনের বদলে এখানে কার্বন দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানেও কার্বন দিয়ে দিই। এবার বাকি জায়গাগুলো দেখ আমি হাইড্রোজেন লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি ইচ্ছা হলো কার্বন দিয়ে দিই, যেখানে যা ইচ্ছা দিয়ে দিতে পারিস, এইটাই তো এখানে বাকি জায়গাগুলো হাইড্রোজেন পুশ করে দিই। এবার কার্বন রইলো মানে এর সঙ্গে সঙ্গে তো আরও তো ডালপালা যুক্ত থাকবে, এর চারদিকে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, এর চারদিকে আবার হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, এর চারদিকে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। তো তাহলে দেখ এই ক্ষেত্রে দেখ
এইটা একটা ছিল, ঠিক আছে। এবার এর চারদিকে কার্বন যুক্ত হয়ে ডালপালার মতো গজিয়ে গেছে, দেখ এর চারদিকে কার্বন হয়ে এর ডালপালা গজিয়ে দিয়েছে, এর চারদিকে হয়ে যাবে কার্বন লিখেছি, আর এর চারদিকে সব কিছু হয়ে যাবে। তাহলে এই যে জিনিসটা দেখ চারদিকে ডালপালা গিয়ে বেশ একটা জটিল যে পরিবেশ তৈরি হয়েছে, এটাকে বলেছে শাখা যুক্ত। কি ইজি লাগছে না কঠিন লাগছে? ইজি না? এবারে দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থটা নয় পরের দিন বলবো, এতদিন শাখা যুক্ত পর্যন্ত বুঝতে পেরেছি, পরের দিন ডিটেলসে বলবো, ঠিক আছে। পরের যে ক্লাসটা হবে, প্রথম দিন তো বেসিকটা, আশা করি যেটা বলেছি সেটা বুঝতে পেরেছি, ইজি, ঠিক আছে। তো যেটা বলার পরের দিন এরপর থেকে স্টার্ট করবো, পরের দিন দেখি যদি লাইভে আসা যায় লাইভ নেবো, ঠিক আছে। লাইভে গেলে একটু ফিলিং আসে, তোদের সঙ্গে কথা বলবো বাস একটু ফিল আসে। আর এতে তো আমি নিজেই ক্যামেরার সামনে বকে যাচ্ছি, কেউ নেই। ক্লাসে থাকলে তখন মোটামুটি সবার সাথে ইন্টারাকশান হতো, কিন্তু এক্ষেত্রে আর কার ইন্টারাকশান হচ্ছে, নিজেই বকে যাচ্ছি নিজেই শুনে যাচ্ছি, ঠিক আছে। তো তার জন্য এটা হচ্ছে জৈব রসায়ন, বোঝা গেছে, ইজি কিন্তু শাখাযুক্ত। এখানেই রাখছি আজকের ক্লাসটা, পরের ক্লাস যদি কাল যদি লাইভ হয় তো আমি ডেফিনেটলি লাইভ করব, ঠিক আছে। কারণ এরকম করে ক্লাস করতে ভালো লাগে না, সত্যি কথা বলতে। ভালো থাকিস, প্রথমে বলছি যে বি সিরিয়াস হয়ে যায় এখন থেকে, আমি আছি। কোনো সমস্যা হলে সীমান ময়নমাইতে আছে, তোরা একটু জানিয়ে দিস যে এই সমস্যা, ঠিক আছে। তো আজকে এখানেই রাখছি, ঠিক আছে। ভালো থাকিস, ভালো করে পড়াশোনা করিস, আর আছি ভবিষ্যতে, ঠিক আছে। যতটা চেষ্টা করা যায়, মানে আমারও পড়াশোনা বাদ দিয়ে যতটা করতে পারি তাহলে আমি চেষ্টা করবো, ঠিক আছে। না তাহলে আজকের মতো রেখে দিচ্ছি, পরের ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে। নমস্কার।